আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্রলিং করাটা কেন ইম্পর্টেন্ট সে বিষয়টা নিয়ে কথা বলবো। যারা এখনো আমাকে চেনেন না তাদের জন্য বলছি। আমি উম্মে সাইকা নীলা, পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট, কর্মরত আছি আইএনডিআর-এ ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে। আমি দীর্ঘ 17 বছর ধরে নানান ধরনের বিকাশজনিত সমস্যার বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, যেমন সেরিব্রাল পালসি, এডিএইচডি, অটিজম এবং ডাউন সিনড্রোম এই ধরনের বাচ্চাদের নিয়ে। আরও নানা ধরনের যাদের ডেভেলপমেন্টাল ডিলে আছে তাদেরকে নিয়েও কাজ করি। তো আমার কাজের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বনির্ভর জীবনে পৌঁছায় দেওয়া যতটা সম্ভব। তো আজকের আমার বিষয়টা ছিল যে ক্রলিং কেন প্রয়োজন, ক্রলিং করাটা কেন প্রয়োজন। অর্থাৎ এখানে ক্রলিং বলতে যেটা বোঝানো হচ্ছে যে হামাগুড়ি দেওয়া। আপনারা জানেন, যারা সেরিব্রাল পালসি বাচ্চার বাবা মা তারা জানেন যে বাচ্চারা সময় মতো নেক কন্ট্রোল হয় না, তারপরে গড়াগড়ি করতে পারে না, নিজে শোয়া থেকে উঠে বসতে পারে না, হামাগুড়ি দিতে পারে না, কেউ কেউ আছে বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। তো এই সমস্ত যাদের সমস্যা, এই সমস্যাগুলো কিসের, যে তাদের যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো সেগুলো সঠিকভাবে সময় মতো যেই সময় যেটা আসার কথা সেই সময় সেটা আসছে না। তো এই সমস্তগুলো নিয়েই আস্তে আস্তে ভিডিও হবে, কিছু কিছু আছে। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে হামাগুড়ি দেওয়া। বাচ্চাদের হামাগুড়ি দেওয়াটা ইম্পর্টেন্ট কেন, কেন এত গুরুত্বপূর্ণ, এটার ভিতরে কি করা উচিত। তো বাচ্চা যখন নেক কন্ট্রোল হয়েছে, গড়াগড়ি করতে শিখেছে এবং নিজে একটু বসতে শিখেছে, এখন তার অবস্থাটা হচ্ছে তাকে হামাগুড়িটা শেখাতে হবে। হামাগুড়ি যদি না করে একটা বাচ্চা, ক্রলিং যদি না করে একটা বাচ্চা, তাহলে কি অসুবিধা হয়। এই ক্রলিং করার ফলে বাচ্চা কিন্তু তার যে ব্রেন আছে, আমরা কি জানি আমাদের এক পাশের ব্রেন আরেক পাশের বডিকে কন্ট্রোল করে, এই পাশের ব্রেন আবার এই পাশের বডিকে কন্ট্রোল করে। তাহলে হামাগুড়ি যখন আমরা দেই রিসিপ্রোকাল, রাইট লেফট এইভাবে করে যখন দেওয়া হয়, তখন এই যে ব্রেনের দুই ব্রেনের একসাথে কানেক্টিভিটিটা বাড়ে এবং এই যে তারা নিজেদের ভিতরে কমিউনিকেশন করার সুযোগ পায় এবং আস্তে আস্তে বাচ্চাদের অনেক কিছু ডেভেলপমেন্টে সাহায্য করে। যেমন যদি কেউ ক্রলিং না করে অর্থাৎ হামাগুড়ি না দেয়, তাহলে কি অসুবিধা হয়, যে এই যে মিড লাইন ক্রস করে যে বডিটাকে যে অ্যাক্টিভিটির ভিতরে আনা, পারফরমেন্সের ভিতরে আনা, এটাতে অসুবিধা হয়। অনেক সময় ক্রলিং না করলে আই যে মিড লাইন ক্রস করে আসে সেটাতেও অনেক সময় সমস্যা হয়, যার ফলে কি হয় যে যাদের রিডিং করা, রাইটিং করা, এগুলোতে পরবর্তী সময়ে যখন বাচ্চা আর একটু বড় হয়ে যায়, ক্রলিং ঠিকমতো না করার ফলে তার সেই জায়গাটাতে সমস্যা রয়ে যায়, তখন তার রিড করতে, রাইট করতে অসুবিধা হয়। আমরা অনেক বাচ্চা পাই যারা ক্রলিং না করেই হাঁটা শুরু করেছে, পরবর্তীতে যে যখন আমরা এরকম দেখতে পাই যে তার এই জায়গাতে অসুবিধা হচ্ছে, তখন তাহলে আমরা বুঝতে পারি তার ডেভেলপমেন্টাল মাইলস্টোনের কোনো না কোনো গ্যাপ আছে। এই যে ক্রলিং আরো ইম্পর্টেন্ট কেন, যে অনেকগুলো প্রিমিটিভ রিফ্লেক্স আছে। যদি বাচ্চা ক্রলিং না করে তাহলে সেই প্রিমিটিভ রিফ্লেক্স গুলো স্টাক হয়ে যায়, এটিএনআর, এসটিএনআর গুলো স্টাক হয়ে যায়। মানে এগুলা যে একটা নির্দিষ্ট সময় পরে ডিমিনিশড হওয়ার কথা ছিল, চলে যাওয়ার কথা ছিল, তাহলে সেগুলো আর চলে যায় না, রয়ে যায়, যার ফলেও কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি পারফরমেন্সে সমস্যা হয়। ক্রলিং করার আরও অনেকগুলো সুবিধা হচ্ছে যে যখন বাচ্চা ক্রলিং করে বা হামাগুড়ি দেয়, তখন বাচ্চার পশ্চারাল স্টেবিলিটি বাড়ে, তাদের ব্যালেন্স কোঅর্ডিনেশন বাড়ে, মিডলাইন ক্রসিং তারা শেখে, যার ফলে পরবর্তী অনেকগুলো কাজ, আই হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ, রাইটিং এর কাজ, রিডিং এর কাজ, তারপরে বল ক্যাচিং থ্রো করার কাজ, এই কাজগুলোতে অনেক হেল্প হয়। তো ক্রলিংটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমাদের ব্রেনের কানেক্টিভিটি বাড়ায়, দুইটা হেমিস্ফিয়ারকে একসাথে কাজ করতে সাহায্য করে, আমাদের বডির ব্যালেন্স কোঅর্ডিনেশন মেনটেন করে, স্টেবিলিটি মেনটেন করে এবং প্রিমিটিভ যে রিফ্লেক্সগুলো আছে সেই রিফ্লেক্সগুলোকে আস্তে আস্তে ডিমিনিশ করতেও সাহায্য করে। অবশ্যই সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে এই যে ডেভেলপমেন্টাল যে মাইলস্টোনগুলো আছে, সেই মাইলস্টোনগুলো সঠিকভাবে আস্তে আস্তে পার করতে দিতে হবে। তাদেরকে সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো করাতে হবে যেন তারা সেই মাইলস্টোনগুলোকে পার করতে পারে এবং অ্যাক্টিভিটিগুলোকে অ্যাচিভ করতে পারে, তাদের সামনে আগাতে যেন তাদের সহযোগিতা হয়, সাহায্য হয়। তাহলে সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে যদি এইগুলো বাধাগ্রস্ত হয়, তাহলে একটা সেরিব্রাল পালসিকে বাচ্চাকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক সমস্যা হবে, পুরোপুরি সে
নিজের কাজগুলো নিজে শেখানোর জন্য অবশ্যই ডেভেলপমেন্টাল মাইলস্টোনের প্রত্যেকটা ধাপে 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 তাকে কাজ করিয়ে আসতে হবে। নেক কন্ট্রোল করানো, গড়াগড়ি করানো, তারপরে হচ্ছে প্রন পজিশনে রেখে প্রন এক্সটেনশন করে ক্রিপিং করানো, হামাগুড়ি করানো, তারপরে তার ব্যাক স্ট্রেংথেনিং এর জন্য তাকে ব্রিজিং করানো, তারপরে তাকে সিটিং পজিশনে, সিটিং এর ডাইনামিক স্ট্যাটিক সিটিং পজিশনের ব্যালেন্সিং এর প্র্যাকটিস করানো, হামাগুড়ি করানো, এরপরে যে তার আস্তে আস্তে যে ধরে ধরে দাঁড়ানো, ধরে ধরে হাঁটা, তারপরে আস্তে আস্তে নিজে নিজে স্টেপ দিয়ে হাঁটা, এই সমস্ত যে মাইলস্টোনগুলো আছে প্রত্যেকটা মাইলস্টোন একটার পর একটা সুন্দরভাবে যদি তাদেরকে অ্যাক্টিভিটি করানো হয় তাহলে কিন্তু বাচ্চা আস্তে আস্তে ভালো ডেভেলপমেন্ট হয় এবং তারা নিজেরা নিজেদের সেলফ কেয়ার যেগুলো নিজেদের কাজ করার কথা সেই কাজগুলোতে তারা ইনভলভ হতে পারে। যেমন আস্তে আস্তে সে ধরতে শেখে, ব্রাশ করতে শেখে, খাওয়া শেখে, তারপর জামা কাপড় পরা শেখে, নিজে নিজে ওয়াশরুমে যাওয়া শেখে। এটা অবশ্যই ডিপেন্ড করে যে বাচ্চাটার সিভিয়ারিটির উপর। তারপরেও আমাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলোকে গুরুত্বের সাথে দেখাটা অনেক ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে এই পর্যন্তই। যারা সেরেব্রাল পলসি বাচ্চার বাবা মা আছেন তারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আরও অনেককে দেখতে সাহায্য করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।